শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই রাতের আড্ডাতে স্বাগত। অন্য দিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি। আমি আছি শুভ, আমার সাথে আছে শান্তনু, রিকু, আকাশ এবং সৌমেন। আজকের গল্পটি একটু ভৌতিক। আপনারা শুনে নিন শান্তনুর মুখ থেকে সে ভৌতিক ঘটনাটি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে গল্পটা তোমাদেরকে আমি বলবো, এই গল্পটা হতে চলেছে একটা হাড় হিম করা ভৌতিক ঘটনা। ঘটনাটা ঘটে আমারই বন্ধু প্রতাপের সাথে। প্রতাপের জীবনের সেই দুটো রাত প্রতাপকে আজও ভয় পাওয়ায়। শুরু করছি আজকের আমার গল্পটি। প্রতাপ হচ্ছে আমারই ছোটবেলার বন্ধু। ছোটবেলায় একসাথেই আমরা স্কুলে পড়তাম, সেই থেকেই ওর সাথে বন্ধুত্ব, ইভেনচুয়ালি আজও বন্ধুত্বটা আছে। প্রতাপ ওর বাড়িতে শুধুমাত্র 4 জন লোক নিয়ে থাকতো। প্রতাপের বাবা, প্রতাপের মা, প্রতাপ ও তার বোন। প্রতাপের বাবা একটা ছোট্ট কোম্পানিতে কাজ করতো এককালে, ওয়াচম্যান ছিল সেখানকার, সিকিউরিটি ম্যান হয় না সেরকম। তা একটা দিন কিছুদিন যাওয়ার পরে প্রতাপের বাবার চাকরিটা হঠাৎই চলে যায়। ওদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিকে বোন রয়েছে, বোনের পড়াশুনো, তখন প্রতাপও পড়াশোনা করছে। প্রতাপ তখন ক্লাস 11-এ পড়ে। ঘটনাটা আমি বলছি 2018-র ঘটনা। সেই সময়তে প্রতাপের বাবার চাকরি চলে যাওয়াতে প্রতাপদের সংসার পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। ওর বাবা ভেবেছিল যে প্রতাপকে আর পড়াশুনো করাবে না, তাই প্রতাপকে বলেছিল তুই পড়াশুনো ছেড়ে দে, কাজ বাজে ঢুকে যা। কিন্তু প্রতাপের পড়াশোনার প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করত এবং ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট ছেলে। তাই ও ডিসিশন নেয় যে বাইরে নিজের পড়াশোনার জন্য টুকটাক কাজবাজ করব। হয় না, ক্যাটারিংয়ের কাজ, কোথাও কফি মেশিনের কাজ, এসব কাজ করব। ও এই মেন্টালিটি নিয়েই নিজের পকেট মানি নিজে ওইভাবে চালাতো। একদিন রাতে প্রতাপের একটা জায়গাতে ক্যাটারিংয়ের কাজ ছিল। সেই জায়গাটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়িতে কাজ ছিল। এবার জেনারেলি সবাই জানি আমরা, যারা বিয়ে বাড়িতে ক্যাটারিংয়ের কাজ করে তাদের কিন্তু অনেকটা টাইম লাগে। তো ওই দিন রাতে বাড়ি আসতে আসতে ওর, সত্যি কথা বলতে তখন বাজে প্রায় 2:30-3টে। প্রতাপের কাজ ছিল আমাদের স্টেশনের পাশেই একটা জায়গাতে ক্যাটারিংয়ের কাজ করতো, সেখানটাতে একটা লজে। এবার লজ থেকে তখন ওই 2-2:30 নাগাদ বাড়ির পথে প্রতাপ যাচ্ছে। যেতে যেতেই বাড়ির থেকে প্রায় 500-700 মিটার দূরে প্রতাপ কিছু জিনিস চোখে পড়ে। প্রতাপের সেটা অবাক হয়ে যায়। সে যখন আসে তার থেকে ঠিক 500-700 মিটার দূরেতেই, বাড়ি থেকেই, সেই জায়গাটাতে একটা আম গাছ আছে। সেই আম গাছটা সত্যি কথা বলতে একটা বিচিত্রময় আম গাছ। যেমন তার মোটা, তেমন আবার ছোট, আবার তার গায়ে একটা চোখের মতো একটা জিনিস আঁকা রয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে আর একটি আম গাছ। রাস্তাটার একপারে একটা আম গাছ, অন্যদিকে আরেকটি আম গাছ। প্রতাপ দেখে, যখন বেশ খানিকটা দূরে, রাস্তাটা পুরো সোজা ছিল, বেশ খানিকটা দূরে দেখতে পায় ওই আম গাছের গোড়াতেই, ল্যাম্পপোস্টে গোড়াতে একজন কে একটা বসে আছে। প্রতাপ আসে, আস্তে আস্তে সাইকেল চালিয়েছে। যত কাছে আসে ও দেখে যে, ওর জন্য মনে হচ্ছে যে সত্যি কেউ একজন ওখানে বসে আছে। এইভাবে আস্তে 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 দেখে সত্যি ওই ল্যাম্পপোস্টের গোড়ায় একজন বসে আছে। যখন
একেবারে ওই ল্যাম্পপোস্টের কাছে প্রতাপ চলে আসে। প্রতাপ দাঁড়িয়ে পড়ে বলে, আপনি কে এখানে বসে আছেন? সেই ব্যক্তিটার পরনে ছিল একটি শাড়ি, লাল শাড়ি, একজন মহিলা, এবং সেই মহিলাটি কাঁদছেন। তো প্রতাপ বলছে, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? তা বলছে, আমার বাবা হসপিটালে ভর্তি। এই রাত্রেবেলা আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে গেছে। আমার বাবা বাঁচবে কিনা আমি বলতে পারছি না। এখন এই রাতে আমি কাউকে পাচ্ছি না যে আমাকে নিয়ে যাবে আমাদের সেই হসপিটালটাতে, আর আমি একটা মহিলা মানুষ কি করব? প্রথমের কথাগুলো শুনে না, সত্যি কথা বলতে, ও যে সকাল থেকে এত খেটেছে, ওর যে ঘুম এসছে বা ক্লান্তি, এগুলোর ও মাথার থেকে বাইরে রেখেই বলেছে, ঠিক আছে একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মহিলাটা বলে, সত্যি ভাই তুমি আমাকে নিয়ে যাবে? এবং সঙ্গে সঙ্গেই প্রতাপ বলে যে হ্যাঁ আমি নিয়ে যাব তোমাকে, আপনাকে, চলুন। তো প্রতাপ সাইকেলে যখন মহিলাটিকে নেয় আর জিজ্ঞাসা করে যে আমার বাড়ি তো এখানেই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কি এখানে কারোর বাড়িতে এসছেন? তখন মহিলাটি বলে, হ্যাঁ এটা আমার ননদের বাড়িতে, এখানে আমার ননদের বাড়ি আছে, ননদের বাড়িতেই আমি এসেছি। তারপরে চলুন আপনাকে আমার বাবার কাছে নিয়ে যাই। যথারীতি প্রতাপ ওনাকে সাইকেলে নিয়ে আবার সেই স্টেশনের দিকে যেতে থাকে। যেতে যেতে মহিলাটার সাথে কথা বলতে থাকে যে দেখুন আপনি কান্নাকাটি করবেন না, আপনার বাবা ভালো হয়ে যাবে, আপনার বাবা ভালো হয়ে যাবে, আপনি কান্নাকাটি করবেন না। এইভাবে বলতে 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 বেশ খানিকটা দূর নিয়ে যাওয়ার পরে প্রতাপ দেখে যে মহিলাটি সত্যিভাবে কান্নাটা বন্ধ করেছে। তার ঠিক 5-7 মিনিট পরেই হসপিটাল চলে আসে। আমাদের এই হসপিটালটা আসার বেশ খানিকটা দূরেতেই একটা খেজুর গাছ আছে। মহিলাটি হঠাৎই বলে যে ভাই তোমাকে আর যেতে হবে না, তোমাকে অনেক ধন্যবাদ, আর যেতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে এখানে নামিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে পারবো। কোথাও বলে যে আমাকে এখানে আপনাকে নামিয়ে দেবো, ছেড়ে দিয়েছি না আপনাকে ওই সামনেটাই, হসপিটালের মেন গেটটা ছেড়ে দিয়েছে, তারপর আপনি চলে যাবেন। বলছে না ওই আর যেতে হবে না, তোমারও এতটা রাস্তা আবার ব্যাকে ফিরতে হবে, তুমি আমাকে নামিয়ে দাও। মহিলাটি এত করে বলাতে প্রতাপ মহিলাটিকে ওখানেই নামিয়ে দেয়। নামিয়ে বলেন যে আপনি ভালোভাবে যান আর আপনার বাবা ঠিক হয়ে যাবে। এই কথাটি বলে প্রতাপের বাড়ির দিকে আবার আসতে থাকে। আস্তে আস্তে বেশ খানিকটা দূরে প্রতাপ হঠাৎ শুনতে পায় রাস্তাতে একটা বাচ্চা মেয়ের কান্না। একটা বাচ্চা মেয়ে যেন কাঁদছে, আর আওয়াজটা আসছিল একটা বাড়ির ভেতর থেকে। প্রতাপ ভাবে যে বাড়ির ভিতরে হয়তো কোনো বাচ্চা ঘুমাচ্ছে, তো জেগে গেছে, এত রাত হয়ে গেছে, 3টে বাজতে যায়, তাহলে দরকার নেই, হয়তো এরকম কিছু। ও জিনিসটা ভয় পায় না, এক কথায় ও নর্মালি নিয়ে আবার আসতে থাকে। আস্তে 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 আবার যখনই ওই সেই ওর বাড়ির থেকে 500-700 মিটার দূরে যে আম গাছটা আছে, ওই আম গাছটার সামনে যখনই আসে, মানে দূর থেকে তখনও দেখতে পাচ্ছে যে আবার ওই জায়গাটায় কে একটা আবার দাঁড়িয়ে আছে। তো প্রতাপ ভাবে যে হয়তো ওই মহিলাটিকে তো না বলে কই নিয়ে চলে গেছি আমি, হয়তো ওনারই বাড়ির কেউ দাঁড়িয়ে রয়েছে ওখানটাতে। প্রতাপ নর্মালি ভাবে আসতে থাকছে। যত প্রতাপ কাছে আসছে, ওই ল্যাম্পপোস্টার কাছে যখনই আসছে, প্রতাপের ভয় আস্তে আস্তে বাড়তে থাকে। যত কাছে আসে প্রতাপ তত আরো বেশি ভয় পেতে থাকে। যখন প্রায় ল্যাম্পপোস্টের কাছে চলে এসছে, প্রতাপ দেখে যে ওই ল্যাম্পপোস্টের গাড়ি যাকে ও একটুখানি আগেই ওই হসপিটালের সামনে ছেড়ে দিয়ে এসছিল,
সেই আবার এখানে দাঁড়িয়ে রয়েছে এবং প্রতাপের দিকে তাকিয়ে একটা হট্ট হাসির মতো হাসি দিয়ে উঠছে, যার চুল ছাড়া চোখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এমত অবস্থায় প্রতাপ এতটা পরিমাণে ভয় পেয়ে যায়, প্রতাপ নিজের সাইকেলটা যত জোরে পারে চালাতে থাকে। যখন ওই জায়গাটা থেকে প্রতাপ ক্রস করছিল, প্রতাপকে বলে, চল আবার আমার বাবার কাছে নিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসি। প্রতাপ বলে, না না, তুমি কে বলে প্রতাপ বেরিয়ে যায়। মানে তখন কি প্রতাপ ওখানে আবার দাঁড়ায়? না, প্রতাপ আর ভয়তে দাঁড়ায়নি। ওখানে পাশ থেকে যেহেতু ও তো বুঝতে পেরেছে যে এটা কোনো অশরীরই হবে, কারণ অলরেডি আমি একটুখানি আগেই মহিলাটিকে ওখানে ছেড়ে দিয়ে এসেছি, তাহলে সেই মহিলাটি হঠাৎ করে আবার এখানে আসে কি করে। যথারীতি ও খুব পরিমাণে ভয় পেয়ে গিয়ে ওই জায়গাটা ক্রস করে বেশ খানিকটা দূর যাওয়ার পরেই ওর বাড়ির সামনে, বাড়িটা না একটা মেন রোড থেকে বাঁদিকে গলিতে ঢুকে যায়। যখনই ওর টার্নিংটাতে ঘুরতে যায়, প্রতাপ শুনতে পায় যে কিছুক্ষণ আগে রাস্তায় যে বাচ্চাটার গলার কান্নার আওয়াজ পেয়েছিল, সেই কান্নার আওয়াজটা আবার এসছে। তখন সত্যি কথা বলতে প্রতাপ বুঝতে পারে যে ওর সাথে কিছু একটা হচ্ছে এখন বর্তমানে। ও তখন আরো জোরে, যত জোরে পারে সাইকেল চালাতে থাকে। এবং প্রতাপদের বাড়িটা একটা পুকুরের পাড়ে ছিল, মানে একটা পুকুর তার ঠিক পাশে একটু ফাঁকা জায়গা, তারপরে প্রতাপদের জমি। যখন ওই পুকুর পাড় আর ওর বাড়ির পাশে যে জায়গাটা, ওই জায়গাটাও একটা বাড়ি ছিল, সেটাও একটু ভৌতিক জায়গা, সেখানটাতেও অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। এটা হচ্ছে গলির মধ্যে, ওই গলির মধ্যেই একটা পুকুর আছে, কিছুটা যাওয়ার পরে একটা পুকুর আছে, সেই পুকুরে পাশেই তো ওদের বাড়িটা। যখন ওই পুকুরটার সামনে আসে, প্রতাপ দেখে ওই মহিলাটি আবার ওর সামনে দেখা দিয়েছে। আচ্ছা, তখন না আর প্রতাপ নিজেকে আটকে রাখতে পারেনি, তখনও চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে কিছু লোকও সেখানে জেগে যায়। আচ্ছা, সেটা কটা বাজবে এরকম আইডিয়া কোনো কিছু আছে? অলমোস্ট 3:30 বাজে তখন, কারণ আড়াইটের সময় ওখান থেকে বেরিয়ে তারপরে ওনাকে আবার দেখেছে, প্রথমবার দেখে দিয়ে এসছে, তারপরে আবার এসছে, প্রায় 3:30 বাজে। যাই হোক, তারপরে প্রতাপ কিছুটা ভয় পেয়ে গিয়েই ওর বাড়িতে ঢোকে এবং আশেপাশের লোকেরাও জেগে যায়। ওর চেঁচানি শুনে সবাই ওর বাড়ির দিকে আসে, ভাবে যে কী হয়েছে। তখন ও সবার সামনেই বলে যে আমার সাথে আজকে এই জিনিসটা হয়েছে। প্রতাপ এক কথায় খুব পরিমাণে ভয় পেয়ে যায়। পরদিন সকালবেলা প্রতাপ আর বিছানা থেকে উঠতে পারছে না। ওর হাত, পা, মাথা প্রচুর পরিমাণে ব্যথা, যন্ত্রণায়, যদি এতটা ভয় পেয়ে গেছে যে ও আর নিজের শরীরটা খুব ভারী হয়ে গেছে ওর এক কথায়। প্রতাপের মা প্রতাপকে বলে যে চল তোকে একটা জায়গা থেকে ঝাড়িয়ে নিয়ে আসি যাতে তোর ভয়টা কাটে। কোনো মতে ও সেখানে যায়। সেই মন্দিরে যাওয়ার পরে যিনি ঝাড়িয়ে দেওয়ার পরে প্রতাপকে বলে, বাবা তুমি একটু বাইরে যাও, তোমার মায়ের সাথে আমার একটু কথা আছে। কিছুক্ষণ পরে ও বেরিয়ে আসার পরে ওই লোকটি প্রতাপের মাকে বলে যে আপনার ছেলের আরও একটি ফাড়া আছে, যেটা গেছে এটা কিছুই না। আপনার ছেলের জীবনে আরও একটি বিশাল বড় ফাড়া আসতে চলেছে। আপনার ছেলেকে এই ফাড়ার থেকে বাঁচাতে পারলে আপনার ছেলে বেঁচে যাবে, আর না হলে কিন্তু ওই দিনটাই হবে আপনার ছেলের জীবনের শেষ রাত। আচ্ছা, মানে এটা যেটা হয়েছে এর থেকেও বড় কিছু হতে পারে, হবে হবে ওর সাথে হবে, এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে সেটা যে ও বাঁচবেই না আর। তখন প্রতাপের মা কান্না করে ওঠে এবং বলে যে তাহলে বাবা ও বাঁচবে কি করে? বলছে ওকে একটা তাবিজ দেবো আমি,
এই তাবিজটা যেন ও ওর নিজের কাজ ছাড়া না করে। যথারীতি ওই সাধু বলো ওই বা যিনি ওকে ঝাড়িয়ে দেয় তিনি ওকে একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা তুই তোর বাঁ হাতের বাহুতে বেঁধে রাখবি অথবা মাজাতে বেঁধে রাখবি, কিন্তু ভুলে যাস না কোনোদিন যেন তোর এই তাবিজটা যেন তোর কাছ থেকে না হারায়। এইভাবে তারপর থেকে প্রতাপের সাথে আর কিছুই হয় না। দিন যায়, প্রতাপ আবারও আস্তে আস্তে পড়াশুনোর দিকে মন দেয় এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করে, মানে ভালো একটা পজিশনে পায় এবং নিজেদের স্কুলের মধ্যে ও 3rd হয়েছিল। যাই হোক, এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে প্রতাপ হায়ার সেকেন্ডারি পাস হয়, কলেজে যায়। কলেজ পাস করার পরে ঘটে প্রতাপের সাথে আবারও একটা ইনসিডেন্ট। আচ্ছা, তুমি বলছিলে যে উনি বললেন যে সাধু ছিলেন যে আবার হতে পারে, হবে হবে, তাহলে সেটা কি সময় বলেছিল কি? না, সময় ওকে বলে দেয়নি। ওটা যে কোনো সময়তেই হতে পারে। হ্যাঁ, ওকে বলেছিল যে তুই তোর জীবনে যেন এই তাবিজটা কোনোদিন কাজ ছাড়া করবি না। যাই হোক, তারপরে যখন ও কলেজ পাস করবে একদম ফাইনাল এক্সামের সময়, তখন ফাইনাল ইয়ার তখনও চলছে, সেই সময় ঘটে ওর জীবনে আবার একটি ভৌতিক ইনসিডেন্ট। প্রতাপদের পাড়াতেই একজন মারা যান এবং ও সেদিন আমি না ওই জায়গায় ছিলাম না, আমি সে সময় থাকতাম বাইরে। তা প্রতাপ আমাকে ফোন করে বলে যে ভাই আমাদের একজন মারা গেছে। আমি বললাম আচ্ছা শ্মশানে যেতে হবে। আমি বললাম যা, আমি তো বাড়িতে নেই, তোরা যা। প্রতাপ যায়। আমাদের বাড়ি থেকে শ্মশানটা অলমোস্ট 3 কিলোমিটার দূরে। আর শ্মশানে যেতে গেলে একটু জায়গা, কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা একটু অন্ধকার এবং আশেপাশে বাগান টাগান আছে। যথারীতি প্রতাপ এখন অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু ওর এখন না ওই তাবিজ কবজে খুব একটা বিশ্বাসী নয়। ওর মা ওকে অনেকবার বলেছে যে ভাই বাবু তুই তাবিজটা নিজের কাছে রাখ, ও আর রাখে না এখন আর। ওই দিন রাতে ও শ্মশানে যায়। শ্মশান থেকে যখন ফেরার সময় ওর সাথে কেউ থাকে না। যে মারা গেছিল সে হচ্ছে আমাদের পাড়ারই একজন কাকা এবং তার পরিবারের লোক বলে যে তুই একটু পরে যা, সবাই যদি চলে যায় এখানে একটু মনোবলের জন্য লাগবে কাউকে, একটু দাঁড়িয়ে যা। যথারীতি প্রতাপ দাঁড়িয়ে যায়। তারপরে বেশ কিছুটা পরিবার অনেকে চলে এসছে। চলে আসার পরে আসার সময় ও আর কাউকে পায়, ও একা একাই আসছিল। বাড়ি আসার পথে সেই সময়টা ছিল একটা আমের সময়। ও যখন আসছে ওর হাতে ফোন ছিল আর হঠাৎই না খুব হাওয়া দেওয়া শুরু করে। প্রতাপ দেখছে যে খুব হাওয়া বইছে এবং কিন্তু শুধুমাত্র হাওয়াটা বইছে ওর ঠিক আশেপাশে এবং ওর ঠিক ডান দিকে একটি আম বাগান আছে। আম বাগানটিতে, পার্টিকুলার ওই বাগানটিতে প্রতাপ না খুব অবাক হয়ে যায়, একটু অবাক হয় এবং আম গাছ থেকে ঢিবি ঢিবি আম পড়তে থাকে। প্রতাপ প্রচুর পরিমাণে, এবার ও ভাবছে যে আমি শ্মশান থেকে ফিরছি এখন আম নিয়ে বাড়ি ঢুকতে পারবো না, কিন্তু ওর মন না ঠিক মানছিল না। এমত অবস্থায় আমাদের এলাকার কারেন্টটাও শাটডাউন হয়ে যায় এবং প্রতাপ টর্চ জ্বালিয়ে ও ওই জায়গাটা পার করতে থাকে। প্রতাপ দেখে যে এত আম কেন পড়ছে, তাহলে কি কেউ আম গাছে আম চুরি করছে? ও ভাবে যে তাহলে গিয়ে কাউকে বারণ করি, দেখি গিয়ে। ও যায় এবং বাগানের মধ্যে ঢুকে দেখে সত্যি সত্যি প্রচুর আম পড়ছে। প্রতাপের কাছে কিচ্ছু নেই, খালি পড়েছে শুধুমাত্র ওর হাতে একটা নিজের মোবাইলটা আর একটা গামছা। প্রতাপ ভাবে আমি এই গামছাটা দিয়েই
কিছু আম কুড়িয়ে নিয়ে যাই, বাড়ি গিয়ে গঙ্গার জল ছেটে দিয়ে দিলাম। ও কি করে, একটা জায়গায় নিজের গামছাটা পাতে এবং পেতে একটার পর একটা আম নিয়ে আসতে থাকে। প্রতাপ যখনই একটা আমে হাত দেয় তখনই দেখে সেই আমটি খাওয়া, সেটা কোনো পাখিতে বা কোনো বাদুড়ে খেয়েছে। ওটা ফেলে দিয়ে আর একটা আম নেয়, সেটাতেও দেখে সেম। প্রতাপ দেখে যে গাছ থেকে আম পড়ছে এত, প্রত্যেকটা আম খাওয়া কেন পড়ছে। তা ও চেক করেনি যে উপরে গাছে কেউ আছে কিনা, ও যেটার জন্য গেছিল। এক্স্যাক্টলি, তখনই ওর মাথার মধ্যে এই জিনিসটা ঘটে যে এই গাছটাতে বা এই বাগানটাতে এত আম পড়ছে, প্রত্যেকটা আম, যে আমটা আমি তুলছি সেই আমটাই খাওয়া কেন। ও তখন গাছের দিকে ফোনের ফ্ল্যাশটা মারে। যখনই ফোনের ফ্ল্যাশটা মারে ও দেখতে পায় যে গাছটাতে একটা বিশাল বড় কিছু একটা দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখ জ্বলজ্বল করছে এবং তার হাতে এমন কিছু একটা আছে যেটা খুবই আলো সরিয়ে দিচ্ছে এবং মানে বিধিকিচ্ছিরি রূপ, তার বিধিকিচ্ছিরি রূপ, সেই রূপ বর্ণনা করার মতো না। ওটা দাঁড়িয়ে থেকে দেখছে। ও যেই না দেখেছে ও তখন মাথায় এসছে যে ওর জীবনে আবারও একবার ভূত এই জিনিসটা ঘটছে। ও অবাক হয়ে গিয়ে কোনো রকমে ওর গামছাটা নিয়ে দৌড়তে থাকে। ও যত দৌড়তে থাকে ওর এক পা হাঁটে আর এক একটা করে আম যেন ওর গায়ে কেউ ছুঁড়ে মারছে এবং এই করতে করতেই ও মাটিতে পড়ে যায় এবং যখনই পড়ে যায় দেখে ওই যে জিনিসটা সেটা গাছ থেকে নামছে। ও বুঝতে পারে যে ওর সাথে কিছু একটা এবার খুবই খারাপ হতে চলেছে। ও ওখানটাতে কোনো রকমে উঠে জোরে দৌড়তে থাকে, দৌড়তে 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 ওর বাড়ির সামনে সেই গাছটির সামনে আবার চলে আসে, যে গাছটা আগের বালকে একবার ভয় পেয়েছিল। যে গাছটার সামনে, সেই গাছটার সামনে যখনই আসে ওর মনে পড়ে যায় সেই ভৌতিক, তার সেই গত 4-5 বছর আগেকার সেই ঘটনাটা, ওই মহিলাটা দাঁড়িয়ে, ওই মহিলাটা। এবং ও ভাবতে থাকে যে ওই মহিলাটি হয়তো আবার আমার সাথে হচ্ছে, যেমন ভাবনা তেমনই ঘটেছে ওর সাথে। আচমকাই দেখে ওখানে একটা ইটের গাদা ছিল, ঠিক ইটের গাদার পাশ থেকে সেই মহিলাটি বেরিয়ে এসছে। তখন ওকে ওই যখন ঝাড়িয়েছিল তখন ওকে ওই সাধু একটা কথা বলেছিল যে যদি কোনোদিন তোর খুব ভয় লাগে তুই একটা কাজ করবি, তুই হনুমান চালিসা পড়বি, হনুমান চালিসাটা মুখস্থ করবি। আর ও যেহেতু খুব ব্রেনি ছেলে, ও খুব জোরে জোরে হনুমান চালিসা পড়তে থাকে। আর এদিকে যখন ওই মহিলাটিকে ও দেখে না, ও তো দিকে দৌড়াচ্ছে আর ওই হনুমান চালিসা পড়তে যাচ্ছে, মহিলাটি ওর সাথে সাথে দৌড়াচ্ছে। মানে দৌড়ানোটা ঠিক দৌড় না, বলছে মহিলাটাকে কেউ একজন দাঁড় করিয়েছে এবং কেউ ঠেলছে কন্টিনিউ, ওনার পা মুখ ভেসে যাচ্ছে, এক কথায় ভেসে যাওয়া। ও ডান দিক বা দিক না দেখে হনুমান চালিসা পড়তে পড়তে ও কোনো রকমে ওর বাড়িতে পৌঁছানোর পরে ওর মাকে ওখানে যায় আর ও অজ্ঞান হয়ে যায়। বাড়ির সামনে, বাড়িতে ঢুকে বাড়ির দৌড়ের সামনেই অজ্ঞান হয়ে গেছে। ওর মা বুঝতে পারে যে ছেলে বাড়ি এসছে, ও দেখে চোখে মুখে জল দেয়। ওই রাত্রিবেলা তখন প্রায় অলমোস্ট 12:30 বাজে, 12:30-1টা বাজে। ও তখন ওর মা কি করবে কিছু বুঝে না পেয়ে চোখে মুখে জল দিয়ে দেখছে ছেলে আস্তে আস্তে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরে পরদিন সকালবেলা ওকে আবার নিয়ে যায় ওই সেই বাবার কাছে। বলে যে বাবা, ওর জীবনে আবার একটা এরকম হয়েছে, কি হচ্ছে ওর সাথে, কি কোনোদিন শেষ নেই। তো বলে আমাকে একটু সময় দে, আমি অমাবস্যার রাতে
আসন্ন অমাবস্যাতে আমি জিনিসটা বলে দেবো। আসন্ন অমাবস্যা যখন আসে ওই দিন রাতেবেলা ওর মা ওখানে পুজো দিতে যায় এবং সেখানে জানতে পারে যে ওর সাথে যেটা ঘটছিল সেটা ওর পিছনেই কেউ একজন যে চায় না ওর ভালো হোক, সেই ওর পিছনে এই জিনিসগুলো করছিল। হয় না যে এক প্রকার ভূত কি বলে জিন নাকি ওনার পিছনে ঢুকিয়ে দেওয়া বা ওনার পিছনে ওই যে কালা জাদু যেটা এক কথায়, সেই কালা জাদুটাই ওর সাথে হচ্ছিল এবং ওর এই দুটো ফাড়া আবশ্যিক ছিল জীবনে। বলে যে ওর কুষ্টিতেও এটা ছিল, ভয় পাবে। ওর জীবনে এটা হবে, এইখান থেকে যদি ও বেরিয়ে আসতে পারে তাহলে ওর জীবন অন্য পথে হাঁটবে, আর যদি আর না হলে এই জায়গাতেই ওর জীবন শেষ হয়ে যেত। তখন ওই লোকটি বলে যে তোকে বাঁচিয়েছে শুধুমাত্র একজন, সে হচ্ছে হনুমান। বলছে তুই যদি সেই সময় হনুমান চালিসাটা না পড়তিস তাহলে আজকে তুই এই জায়গায় থাকতিস না। তারপর থেকে সত্যি কথা বলতে ও হনুমানজির উপরে প্রচুর পরিমাণে ভক্তি শ্রদ্ধা শুরু হয়ে যায় এবং আজও ইভেনচুয়ালি ওর সাথে খুব ভালো বন্ধুত্বও আছে। আর ওর মুখে যখন এই গল্পগুলো আমি শুনেছিলাম সত্যি আমাকে একটা অন্য ভাবনায় নিয়ে, যেমন আমারই এলাকার মধ্যে ঘটেছে এবং সেই জায়গা থেকে আমিও যাতায়াত করেছি, আমিও জানি, আমি ইভেনচুয়ালি এখনও যাই। খুবই ভয় লাগে, কিন্তু যখন জিনিসটা ঘটেছে ওর সাথে না, আমার নিজের গায়ের পশম কাটা দিয়ে উঠেছে। যদি জিনিসটা আমার সাথে হতো আমি কি করতাম। একদমই তুমি যেমনভাবে বলছিলে কথাটাতে আমাদেরও গায়ে কাটা দিয়ে উঠেছে। আচ্ছা, তুমি একটা কথা বলছিলে ওই যে একটা মানুষ উপর থেকে নামছিল, সেটা কেমন দেখতে ছিল একটুখানি যদি আমাদের দর্শকদের জানাতে। দেখো ওর মুখ থেকে শোনা যেটা যতটুকু, যে ওই জায়গাটাতে মানে ও বলতে চাইছে যে একটা জিনিস গলে পড়ার যেমন হয় না, আচ্ছা, গলে পড়ে গাছ, মানে তুমি যদি একটা আঠালো জিনিস কোনো কিছু গলে পড়লে, একটা মানুষ ওরকম গলে গলে পড়ছে না, মানে মোমবাতির গায়ে থেকে যা গলে পড়ে ওরকম গাছ থেকে গলে পড়ছে যেন। আচ্ছা, ঠিক এরকম সাংঘাতিক ব্যাপার একটা। খুব ভয়াবহ জিনিস। মানে এরকম সত্যি যদি আমাদের সাথে কিভাবে কি ও নিয়েছে বিষয়টা, বাট আমাদের সাথে হলে আমরা কি করতাম, এক্স্যাক্টলি। এটাও একটা ভাবার বিষয়। এই জিনিসটা ফার্স্ট টাইম শুনলাম শান্তর মুখ থেকে গলে গলে পড়া যেটা। আমার আজকের গল্পটি এই অবধিই ছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর শুনতে থাকো রাতের আড্ডা। শুভরাত্রি। তাহলে শুনে নিলেন শান্তনুর মুখ থেকে একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান। তাহলে চলুন আজকের গল্পটি এখানেই সমাপ্ত।